দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল ভুল, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চার্নক আসার অনেক আগেই কবি কঙ্কন মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495-এ বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। শ্রাবণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চার্নক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়তো? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকতো? সবশেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কি হাবিজাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দুটো যুদ্ধ জয়ের জন্য কমান্ডার ডেভিড অক্টলনির স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি শুধু ভাবছিলাম কি হলে কি হতো। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এটাও ভাবো, কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহও তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন হুতম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তারা। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়োধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন।
রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি। তার লেখা সব নাকি আবছা, আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি রাজধানীর পদ থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি থামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902 পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930 ফিজিক্সে নোবেল পেলেন সিভি রমন। 1979 মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998 পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019 পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যিনি প্রথম ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু। কেউ বাদ নেই, পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগলো। এমন মিরাকেল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই তিরোজিওর অদৃশ্য ঘষি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকেও একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস ভরে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো করে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ।
এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজও তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এ শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলেই তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরিই করতে পারতেন না। অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশেল, এই আহরণ ও হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ। সত্যজিৎ রায় প্রাচ্য ও পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন। আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। হ্যাঁ, কিন্তু এটা ভুলো না, ওই বছরেই সত্যজিতেরই গোড়ার দিকের ছবির ক্যামেরাম্যান সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসাং হিরোদের নিয়ে তোমার এই হইচইটা একটু বোঝাও তো। এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারণ নামে প্রশংসা করলেই কলকাতাইয়ারা তক্ষুনি আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নাই বা কেন? কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়োলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মাপতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাশ ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্যমিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন। পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সুটে ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও কুর্নিশ জানাবো, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও। নিখিল ব্যানার্জির সেতারে বুঁদ থাকব। এগুলো হুজুগ নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলো তো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছলো এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের বুকে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রুপ কেন, অবহেলা কেন, বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই ঘটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাতে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছেন। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, হাউদের নবাব। রেলা, এই রেলা টেলা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়? এদের অলৌকিক বাজনা
তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল, হিয়ার আই অ্যাম। চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে। এই শহর তোমার